বরিশাল সিটি মেয়রের গ্রেপ্তার চান কর্মকর্তারা। ইউএনওর বাড়িতে হামলায় আসামি ৮০ থেকে ৯০ জন। গৃহকর্মী বা প্রাইভেট টিউটর হিসেবে কাজ নিয়ে বাসাবাড়িতে ডাকাতি করছে একটি চক্র। রাজধানীতে ৪ ডাকাত গ্রেপ্তার। বিশ্ব মশা দিবস আজ। বিভিন্ন দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মশাবাহিত রোগে বছরে ৮ লক্ষাধিক মানুষের মৃত্যু। আজ ১০ মহররম, ত্যাগ ও শোকের প্রতীক পবিত্র আশুরা। করোনায় সীমিত পরিসরে আয়োজন। বিদেশিদের সহায়তাকারীদের খুঁজছে তালেবান। আফগান নারীদের অধিকার নিয়ে শঙ্কিত বিশ্লেষকেরা। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাব পুরো খবরে। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার রাতে সংগঠনটির জরুরি সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানায় তারা। সভায় অংশ নেওয়া সদস্যরা বলেন, আইনের মাধ্যমে দুর্বৃত্তদের মোকাবেলা করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বরিশালে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে একজন নির্বাহী অফিসারের বাসায় হামলার ঘটনা ঘটেছে। বাসায় ইউএনওর করোনা আক্রান্ত অসুস্থ বাবা মা ছিলেন। তাদের উপস্থিতিতেই ইউএনওর সাথে দুর্ব্যবহার করা হয়। সেখানে অশোভন স্লোগান দিয়ে মিছিল করে দুর্বৃত্তরা। মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর দুর্বৃত্ত বাহিনী সিটি কর্পোরেশনের কর্মচারীদের দিয়ে নানা প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি গোটা জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে সভায় অভিযোগ করা হয়। জনপ্রতিনিধি ও তাদের সমর্থকদের এমন কাজের জন্য তীব্র নিন্দা জানায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। সরানো নিয়ে বুধবার রাতে বরিশাল সদরের ইউএনওর বাসভবনের সামনে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা। বরিশালে ইউএনও মুনিবুর রহমানের বাড়িতে হামলায় ২টি মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ ও ইউএনও বাদী হয়ে মামলা দুটি করেন। এতে সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ সহ আসামি করা হয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগের ৮০ থেকে ৯০ নেতাকর্মীকে। আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি চেয়েছে জেলা প্রশাসন। ব্যানার পোস্টার সরানো নিয়ে বুধবার রাতে বরিশাল সদরের ইউএনওর বাসভবনের সামনে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের সঙ্গে চলে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া। এ ঘটনায় ২৩ জন গুলিবিদ্ধ সহ আহত অন্তত ৩৫ জন। ইউএনওর বাড়ির সিসিটিভির ফুটেজেও দেখা যায় অন্তত ৬০ থেকে ৭০ জনের হামলার দৃশ্য। অভিযোগ উঠেছে তাদের বেশিরভাগই মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী। কারো পারমিশন নেন নাই, তোয়াক্কাও করেন নাই, বা উনি সরাসরি গেট থেকে ঢুকে যে আমি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব, এ কথা বলার পরে তারা আমি বললাম যে কি জন্য আসছেন এত রাতে। তারা তার ব্যানারটা ছিঁড়তেছে বা করতেছে, তাদের নির্দেশনা আছে। আর একজন পাশের থেকে সে আবার বলতে, তুই পরিচয় দিয়ে কী করবি। এই লোকগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা যে আজকে আহত হলো, এটা আমি মনে করি যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা উদ্দেশ্যমূলকভাবে ঘটিয়েছে। বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানায় আলাদা দুটি মামলা করেন ইউএনও এবং পুলিশ। এতে সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ সহ আওয়ামী লীগ, ছাত্রলীগের ৮০ থেকে ৯০ নেতাকর্মীর নাম সহ ৪০০ জনকে আসামি করা হয়েছে। দুটি মামলায় মোট আসামি ১১ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এই পর্যন্ত, এবং আমাদের অভিযান অব্যাহত আছে। আসামি এজাহার নামে আছে ৮০-৯০ জনের মতো, এবং অজ্ঞাত আছে ৩-৪০০ মতো। তবে মামলা দুটিকে উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছে মহানগর আওয়ামী লীগ। এ সময় নেতাকর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিও জানান তারা। আমার দলকে, আমাদের মাননীয় মেয়র মহোদয়কে বিতর্কিত করার ষড়যন্ত্র অনেক আগেই করতেছে। পরিষ্কার বলতেছি, মহানগর আওয়ামী লীগের বিরুদ্ধে যাই বলেন, কেউ চক্ষু তুলে তাকাবেন না, কিন্তু যেভাবে আঘাত আসবে ওইভাবে আমরা আঘাত দেবো। কিন্তু এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি চেয়েছে জেলা প্রশাসন। আমাদের উপজেলা নির্বাহী অফিসার যেহেতু সে তার প্রেমিসেসে সে আক্রান্ত হয়েছে, এবং পাশাপাশি পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশ একটি মামলা করেছে, এবং আমাদের ইউএনও উপজেলা নির্বাহী অফিসার একটি মামলা করেছে। শুধুমাত্র যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান।
সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার আসামিদের বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় হামলার ঘটনায় দায়ী প্রত্যেককে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠন মহিলা লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি একথা বলেন। হামলার ঘটনায় দায়ীরা দলের যেই হোক না কেন কোনো ছাড় না দিতেও প্রধানমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছেন বলে এ সময় জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা ভুরি ভুরি দৃষ্টান্ত পর্যন্ত আপন লোকদেরকে সাজা দিয়ে, দণ্ড দিয়ে, জেলে পাঠিয়ে প্রমাণ তিনি রেখেছেন। তিনি আমাকেও বলেছেন, তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে বলে দিয়েছে ঘটনা ভিডিও ফুটেজ দেখে যারা যারা জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমতির দিকে। 1.5 মাসে সর্বনিম্ন মৃত্যু হয়েছে বৃহস্পতিবার। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 159 জনের। নতুন করে শনাক্ত হয়েছে 6,566 রোগী। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 17.64%। দেশে ধীরে ধীরে কমছে করোনা সংক্রমণ ও মৃত্যু। বৃহস্পতিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 159 জনের। এতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 24,878 জনে। 723 ল্যাবে 37,226 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 6,566 জন। গত 24 ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 17.64%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত ঢাকা বিভাগে 3,413 জন। এছাড়া চট্টগ্রামে 1,101 জন, সিলেটে 478 জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। বাকি 5 বিভাগ মিলে এই সংখ্যা 1,574 জন। আমরা কিন্তু আগের থেকে বলাতে এখন কিছুটা মাস্ক পরার অভ্যাসটা পরিবর্তন হয়েছে। এখন সেটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে পরে দেখা যাবে যে সংক্রমণটা কমতেছে, এবং তার পাশাপাশি যদি টিকাটা যদি বড় অঙ্কে দেওয়া যায় তাহলে আমাদের জন্য অনেক বড় সুফল বয়ে আনবে। নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন 10,153 জন। এই নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 13,37,181 জনে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী থেকে করোনা পরিস্থিতির খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে বর্তমানে করোনা সংক্রমণের কি পরিস্থিতি? আগের চাইতে সংক্রমণের হার এখন একটু কমেছে কিনা, আর হাসপাতালগুলোর চিত্র জানাবেন। হ্যাঁ, রাজশাহীতে কিন্তু গত কয়েকদিনের চিত্র ছিল যেখানে করোনা শনাক্তের হার ছিল 15 থেকে 16 অথবা 14% মধ্যে, কিন্তু আমরা গত 24 ঘন্টায় রাজশাহীর যে 2টি পিসিআর ল্যাব আছে সেইখানে করোনা নমুনা পরীক্ষার যে শনাক্তের হার সেইটি কিন্তু কিছুটা বেড়েছে। আমরা দেখেছি যে গত 24 ঘন্টায় রাজশাহীর 2টি পিসিআর ল্যাবে 276 জনের করোনা নমুনা পরীক্ষা হয়েছিল, সেখানে 70 জনের শনাক্ত হয়েছে, অর্থাৎ সেখানে শনাক্তের হার দাঁড়িয়েছে 25.76%, যেটি কিন্তু গত কয়েকদিনের তুলনায় বেশি। এবং তবে আমরা এর উল্টো চিত্র দেখছি হাসপাতালে কিন্তু রোগী ভর্তির সংখ্যা একেবারেই কম হচ্ছে। গত 24 ঘন্টায় হাসপাতালে রোগী ভর্তি হয়েছে মাত্র 20 জন, এবং করোনা যে ইউনিট আছে 14টি ওয়ার্ড নিয়ে, সেই 14টি ওয়ার্ডের 513টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে 236 জন। অর্থাৎ বলা যায় যে রাজশাহীতে করোনা শনাক্তের হার কিছুটা বাড়লেও কিন্তু হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কম। তবে আমরা দেখছি যে মৃত্যুর সংখ্যাটাও হাসপাতালে বেড়েছে। গত কয়েকদিন হাসপাতালে 8 থেকে 9 জন বা 10 জনের মধ্যে মৃত্যুর সংখ্যা থাকলেও সেটি কিন্তু বেড়ে দাঁড়িয়েছে আজকে 12 জন, এবং এই 12 জনের মধ্যে করোনা আক্রান্ত হয়ে 6 জন এবং করোনার উপসর্গ নিয়ে 6 জন মারা গেছে, এবং এই মারা যাওয়া 12 জনের মধ্যে রাজশাহী রয়েছে 5 জন। তো চিকিৎসকরা যেটি বলছে যে করোনার যে উচ্চ সংক্রমণের যে ধাপ সেটি রাজশাহী পার করেছে, এবং এই পার করার পরে এখন কখনো সংক্রমণের হার বাড়ছে, কখনো কমছে। তবে সামগ্রিক অর্থে তারা বলছে যে রাজশাহীতে করোনার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে। আর চিকিৎসা ব্যবস্থার কথা যদি বলি, রাজশাহী মেডিকেলের যে করোনা ইউনিট রয়েছে সেখানে 513টি শয্যার যেটি আছে সেখানে প্রত্যেকটিতে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা আছে, 20টি আইসিইউ আছে, অক্সিজেন কনসেন্ট্রেটর, হাই ফ্লো নেজেল ক্যানুলা, বায়োপ্যাক
মেশিন অর্থাৎ চিকিৎসা সামগ্রীতে একেবারে স্বয়ংসম্পূর্ণ আছে মেডিকেল কলেজ হাসপাতাল। তারপরেও যে মৃত্যুগুলো হচ্ছে সেগুলোর অন্যতম কারণ হিসেবে চিকিৎসকরা বলছে যে রাজশাহীতে যেসব রোগী ভর্তি হচ্ছে এই হাসপাতালে শুধু রাজশাহীরই রোগী নয়, আশপাশের জেলা এবং অন্যান্য বিভাগ থেকেও রোগী আসে এবং এই রোগীগুলো যেগুলো আসে সেগুলো আসার পরেই কিন্তু একেবারেই খুব নাজুক অবস্থাতে হাসপাতালে ভর্তি, অর্থাৎ তাদের অক্সিজেন স্যাচুরেশন 50-এর নিচে থাকে, যে কারণে তাদেরকে চিকিৎসা দিয়েও বাঁচানো সম্ভব হচ্ছে না। চিকিৎসকরা বলছে যে যেহেতু লকডাউন এখন নেই, তবে এই লকডাউন না থাকার কারণে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতাটা বাড়াতে হবে। বিশেষ করে বাইরে যারা বের হচ্ছে তাদেরকে ন্যূনতম মুখে মাস্ক ব্যবহারটা নিশ্চিত করতে হবে। এই মাস্ক ব্যবহারটা যদি নিশ্চিত করা যায় তবে যে সংক্রমণের হার সেইটি কিন্তু অনেকটা কমানো সম্ভব হবে বা রোধ করা সম্ভব হবে। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল হাসান। আজ বিশ্ব মশা দিবস। 1930 সাল থেকে প্রতি বছরে 20শে আগস্ট মশা দিবস হিসেবে পালিত হচ্ছে। একসময় সারা বিশ্বে ম্যালেরিয়ার প্রকোপ বেশি থাকলেও এখন বিভিন্ন দেশে বাড়ছে ডেঙ্গু। গবেষণা বলছে ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগে বছরে 8 লাখের বেশি মানুষের মৃত্যু হচ্ছে বিশ্বে। 1897 সালের 20 আগস্ট ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেন ব্রিটিশ চিকিৎসক রোনাল্ড রস। এই আবিষ্কারের জন্য তিনি পরে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পান। তার সম্মানে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন মশা দিবস পালন শুরু করে। ম্যালেরিয়া নির্মূলে নানা উদ্যোগ আর চিকিৎসা পদ্ধতির উন্নয়নের কারণে নাটকীয়ভাবে কমে এসেছে এই রোগে মৃত্যু। তবে এখনও মশাবাহিত রোগে প্রতি বছর বিশ্বে মারা যাচ্ছে প্রায় 8.5 লাখ মানুষ। গবেষণা বলছে গত 30 বছরে ডেঙ্গু সংক্রমণ হার বেড়েছে 30 গুণ। 100টিরও বেশি দেশে ছড়িয়েছে এই রোগ। গত কয়েক বছর ধরে ডেঙ্গু নিয়ে উদ্বেগ বাংলাদেশেও। 2019 সালে ভয়াবহ রূপ নেয়। গত বছর প্রকোপ কম থাকলেও বেড়েছে এবার। হাসপাতালে ভর্তি হাজারো রোগী। আমার যেটা ধারণা ওই এলাকায় প্রচুর পানি জমে আছে, লেক আছে, তারপরে এরকম কনস্ট্রাকশন এরিয়া, ওই এলাকাটা পুরো এলাকাটা হচ্ছে কনস্ট্রাকশন এরিয়া। পানি জমে থাকার কারণে এই মশাটা আমরা ওই এলাকায় বেশি ছড়াচ্ছে। এখন দেখতেছি সচেতনতা ছাড়া এর বাইরে মনে হয় না যে ভালো কিছু হবে। প্রত্যেক বাসায় 2-3 জন করে আক্রান্ত, আমাদের পরিবারে তো 2 জন। এবছর দেশে এডিস মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 7,000-এর বেশি মানুষ। মৃত্যু হয়েছে 31 জনের। মশাবাহিত রোগ থেকে বাঁচতে সচেতনতার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে মশাবাহিত রোগ প্রচুর পরিমাণে থাকার পরেও আমরা বাংলাদেশকে এই মশা দিবসকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করতে দেখি না, যেটি করা প্রয়োজন। মানুষকে মশা এবং মশাবাহিত রোগ সম্বন্ধে সচেতন করতে পারলেই মশাবাহিত রোগ থেকে দূরে থাকতে পারবে মানুষ। পৃথিবীতে 3000-এর বেশি প্রজাতির মশার মধ্যে বাংলাদেশে আছে 24 প্রজাতি। এর মধ্যে অ্যানোফিলিস, কিউলেক্স ও এডিস মশা মানুষের মধ্যে রোগ ছড়ানোর জন্য দায়ী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃহস্পতিবার দেশে ডেঙ্গুতে 1 জনের মৃত্যু হয়েছে। ঢাকায় একদিনে 240 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে সারা দেশে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 270 জন ডেঙ্গু রোগী। বুধবার এই সংখ্যা ছিল ঢাকায় 273 জন সহ সারা দেশে 306 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে। অধিদপ্তর জানিয়েছে বর্তমানে সারা দেশে চিকিৎসাধীন মোট 1238 জন ডেঙ্গু রোগী, আর ঢাকাতে ভর্তি আছেন 1145 জন। এবছর এখন পর্যন্ত 7251 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে 31 জনের। গৃহকর্মী, নিরাপত্তারক্ষী বা প্রাইভেট টিউটর হিসেবে বাসা বাড়িতে কাজ নেয় এক দলের সদস্যরা। পরে অন্য দলকে খবর দেওয়া হয় মূল্যবান জিনিসপত্র, নগদ টাকা, স্বর্ণালঙ্কারের। এরপর কৌশলে বাসায় ঢুকে করা হয় লুট। রাজধানীতে এমন একটি চক্রের সন্ধান পেয়েছে ডিবি। 8 থেকে 10 সদস্যের এই ডাকাত দলের 4 সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে গোয়েন্দারা। করোনাকালে রাজধানীতে বেড়েছে বাসাবাড়িতে চুরি ডাকাতির ঘটনা। এমন বেশ কিছু ঘটনার তদন্তে মিলেছে গৃহকর্মী ও নিরাপত্তারক্ষীর সম্পৃক্ততা। তবে এবার গোয়েন্দারা সন্ধান পেয়েছে এমন এক চক্রের, যারা ডাকাতির উদ্দেশ্যেই বাসাবাড়িতে গৃহকর্মী, নিরাপত্তারক্ষী এমনকি প্রাইভেট টিউটরও পাঠায়। ফকিরাপুলের একটি বাসায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার হয় চক্রের 4 সদস্য। এরপরই সামনে আসে তাদের এই অভিনব কৌশল। এখানে 5 জন ডাকাত তার প্রস্তুতি নিচ্ছিল ফকিরাপুল পানির ট্যাঙ্কির এখানে ডাকাতি করার জন্য। তাদের এই দলনেতা হলো বাবু, তার সাথে ফিরোজ, কামরুল, রিয়াজুল, এই 4 জনকে একসাথে গ্রেপ্তার করে।
গোয়েন্দারা বলছেন চক্রটির প্রধান রফিকুল ইসলাম বাবু। 4 থেকে 5 বছর ধরে চলছে এই তৎপরতা। 2 দলে ভাগ হয়ে ডাকাতি করে এই চক্র। প্রথম দলে বাবু ছাড়াও আছে ফিরোজ, রিয়াজ ও কামরুল। দ্বিতীয় দলের 5 থেকে 6 সদস্য বাসাবাড়িতে প্রবেশ করে গৃহকর্মী বা প্রাইভেট টিউটর হিসেবে। তাদের মূল টার্গেট নগদ টাকা ও স্বর্ণালংকার লুট। বাসার যে কাজের লোক থাকে, অস্থায়ী কাজের লোক, যেগুলো আমরা সুটাবুয়া বলি, এই ধরনের কিছু সুটাবুয়া আছে যারা তথ্য দিয়ে থাকে তাদেরকে। বাসার দারোয়ান কিংবা বাইরে নাটগার্ড তারাও কিছু তথ্য দিয়ে থাকে। এই তথ্যগুলো তারা পারচেস করে থাকে। এইভাবেই তারা তাদের অপরাধ কর্ম চালিয়ে থাকে। গ্রেপ্তার 4 জনের নামে রাজধানীর বিভিন্ন থানায় আছে 10টির বেশি মামলা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর তালেবানদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি বিএনপির বক্তব্য কিনা প্রশ্ন তুলেছেন তথ্যমন্ত্রী। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের এক আলোচনা সভা শেষে বৃহস্পতিবার একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আফগানিস্তান পরিস্থিতি অস্থিতিশীল হলে বাংলাদেশ সহ আশপাশের দেশগুলোতে এর প্রভাব পড়বে। সে কারণেই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার পরামর্শ তার। বুধবার জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে তালেবানদের আফগানিস্তানের মুক্তিযোদ্ধা আখ্যা দেন ডক্টর জাফরুল্লাহ। প্রশ্ন হচ্ছে এই বক্তব্য কি বিএনপিরও একই বক্তব্য কিনা, সেটি হচ্ছে প্রশ্ন। কারণ আমরা দেখেছি যে তালেবানরা সেখানে কাবুল দখল করার পর আমাদের এখানে জঙ্গি গোষ্ঠীর মধ্যে আপনার কিছু উৎসাহ দেখা দিয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এখন সেই উৎসাহ দেখা যাচ্ছে জাফরুল্লাহ সাহেবের মধ্যেও আছে। মাদকের মামলায় চিত্রনায়িকা পরিমণি জামিন আবেদন নাকচ করে আবারও একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ নিয়ে পরিমণিকে একই মামলায় 3য় দফায় রিমান্ডে দেওয়া হলো। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত এই আদেশ দেন। সিআইডির করা রিমান্ড ও জামিন আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার সকালে কাশিমপুর মহিলা কারাগার থেকে অভিনেত্রী পরিমণিকে আদালতে নিয়ে আসা হয়। বেলা 11টা 24 তাকে আদালতে তোলা হয়। পৌনে 12টায় রিমান্ড আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মাদক হোতাদের হদিস পেতে বিস্তারিত তথ্যের জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তবে রিমান্ডের বিরোধিতা করেন পরিমণির আইনজীবী মজিবুর রহমান। এই মাদকের যে উৎস কোথায় এবং এগুলি কে যোগান দিয়েছে এবং এর পিছনে আরও কারা কারা আছে তাদেরকে তাদের উদ্ঘাটন এই তদন্ত করলে উদ্ঘাটিত হবে এবং আদালত সন্তুষ্ট হয়ে একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। 167 ধারা ফৌজদারি কার্যবিধির 344 ধারা ইভেন 61 ধারায় যে সমস্ত বিধান আছে সেই সমস্ত বিধান মোতাবেক এবং যে সমস্ত বিধান বলে রিমান্ড মঞ্জুর করা হয় এবং যে কারণগুলি আদালতে দেখাইতে হয় সেগুলির একটাও এখানে নাই। শারীরিক ও মানসিকভাবে পরিমণি অসুস্থ জানিয়ে তার জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী। নারী হিসেবে তিনি জামিন পান এবং পেলে কোথাও যাবেন না বলে প্রতিশ্রুতি দেন আদালতে। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। ফৌজদারি কার্যবিধি 497 এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-এর 47 ধারা মোতাবেক মহিলাদের ক্ষেত্রে একটু প্রিভিলেজ দেওয়া আছে। এই প্রিভিলেজটাকে আমরা পুঁজি করে বিজ্ঞ আদালতকে বলতে চেষ্টা করেছি যে আপনি জামিন দেন, জামিন দিলে সে পালাতক হবে না, সুযোগও নাই। এলএসডি এবং আইস এই ধরনের মামলা কিন্তু অন্যান্য আসামিরাও কিন্তু এখন মধ্যে তারা জামিন পাচ্ছে না। অতএব এখানে নারী বা পুরুষ সেটা বিভেদ করলে চলবে না। মোট কথা হলো যে এটা মামলার যে গুরুত্বটা সেটা বুঝতে হবে। আইন সবার জন্য সমান। আদালতের আদেশ শেষে হাজতখানায় নেয়ার সময় হুড়োহুড়িতে পড়ে যান পরিমণি। এর আগে 2 দফায় 6 দিনের রিমান্ডে ছিলেন তিনি। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ শুক্রবার 10 মুহররম, পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল এই দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালিত হয় মুসলিম বিশ্বে। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হচ্ছে। আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। করোনা পরিস্থিতির কারণে এবার সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা ও মিছিল বন্ধ থাকবে। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। পবিত্র আশুরা পালনে নীলফামারীর সৈয়দপুরে তাজিয়া বসানোর আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। চলছে নিয়াজ ফাতেহা ও সিন্নি বিতরণ।
তবে অনুষ্ঠানে মানা হচ্ছে না করোনা স্বাস্থ্যবিধি। সৈয়দপুরের ইমামবাড়াগুলোতে বৃহস্পতিবার রাতভর চলে নিয়াজ ফাতেহা ও মুরসিয়া পাঠ। ঢোলের তালে তালে এবং রং বেরঙের বাতি আর নিশানে ছেয়ে যায় ইমামবাড়ার চারপাশ। সব ধরনের অমানবিকতার প্রতিবাদে ইমামবাড়াগুলোতে চলে মান্যত, নিশান চড়ানো সহ নানা আনুষ্ঠানিকতা। এ সময় ইয়া হাসান ইয়া হোসেন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইমামবাড়া। ঐতিহ্যবাহী এসব তাজিয়া দেখতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ভিড় করেন মানুষ। অনুষ্ঠানকে ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আজ বিকেলে শহরের হাতিখানায় স্মরণীয় কারবালার মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন। করোনা পরিস্থিতিতে এবার পবিত্র মহররম উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিলও বন্ধ রাখা হয়েছে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণপূর্বক আবশ্যক সব ধর্মীয় আচার অনুষ্ঠান প্রতিপালন করা হচ্ছে। আরও জানাতে হোসেনি দালান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, হোসেনি দালানে আশুরা উপলক্ষে কী ধরনের আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর নিরাপত্তা বিষয়টিও জানাবেন, কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? দেখুন, গতবারের মতো এবার আসলে করোনা পরিস্থিতির মধ্যে তাজিয়া মিছিল বা বাইরে যে শোভাযাত্রা হয়ে থাকে এই আশুরাতে, সেটি এবারও হচ্ছে না। মূলত এই হোসনি দালানে আনুষ্ঠানিকতা যেটিকে বলা চলে সেটি সকাল 10টা নাগাদ শুরু হবে। দেখতে পাচ্ছেন এখানে যারা আছেন এই আশুরা পালন করতে এসেছেন তারা অপেক্ষা করছেন মূলত সকাল 10টার দিকে যে আনুষ্ঠানিকতা হবে সেই আনুষ্ঠানিকতায় অংশ নিতে। আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে এখানে যারা প্রবেশ করছেন তাদের কিন্তু বলা চলে 2 থেকে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে তাদেরকে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে যারা শিয়া সম্প্রদায়ের আছেন তাদেরও কিন্তু তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। কারণ আমরা যে বিষয়টি দেখেছি 2015 সালে এই হোসনি দালানের এখানে আসলে এই আশুরার মধ্যে একটি ঘটনা ঘটেছিল, অর্থাৎ বোমা হামলার ঘটনা ঘটেছিল। সেখানে 2 জন মারা যান এবং এরপর থেকেই মূলত বাড়তি নিরাপত্তার যে ব্যবস্থা সেই বাড়তি নিরাপত্তা কিন্তু এখন পর্যন্ত অব্যাহত আছে। শুধু যে এই হোসনি দালান এখানেই তা নয়, এর আশপাশে যেসব এলাকা রয়েছে প্রতিটি জায়গায় আমি দেখেছি যে এখানে র্যাব, পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে এবং নির্বিঘ্নে যাতে কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই আশুরা পালন করতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। এখন আমরা যে বিষয়টি অন্যান্য বছর দেখে থাকি যে করোনা পরিস্থিতির আগের বছরগুলি সেখানে সে সময় দেখে থাকি যে এই আশুরাতে এই হোসনি দালান থেকে বিশাল একটি শোভাযাত্রা বের হয়, সেটি ঢাকার বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে এবং মোহাম্মদপুর এলাকাতেও আমরা দেখে থাকি সেখান থেকেও তাজিয়া মিছিল বের হয়, শোভাযাত্রা বের হয়। সেগুলি কিন্তু আসলে এবার করোনা পরিস্থিতির কারণে ধর্ম মন্ত্রণালয় আগে একটি নির্দেশনা দিয়েছে যে আসলে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয় এরকম কোনো কিছু করা যাবে না। কিন্তু এই হোসনি দালানে দেখতে পাচ্ছেন এখানে যারা এসেছেন আসলে সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব কিন্তু নেই। এখন ঘরোয়াভাবে যে অনুষ্ঠান হচ্ছে এখানে আসলে বলা চলে স্বাস্থ্যবিধি উপেক্ষিত আছে। তবে যেহেতু শোভাযাত্রা নেই কারণে সবাই ঘরোয়া এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। হোসনি দালান থেকে জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা বিশ্বে পালিত হচ্ছে পবিত্র আশুরা। হিজরি 61 সনে মহররমের 10 তারিখে কারবালায় হাসান হুসাইনের হত্যাকাণ্ডের দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। ইসলামিক ইতিহাস মতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হাসান ও হুসাইন বর্তমান ইরাকের ফোরাত নদীর তীরে ইয়াজিদি বাহিনীর হামলায় অনুসারী সহ নিহত হন। সত্য ও ন্যায়ের পক্ষের এই যুদ্ধের বিশেষ দিনটি 1000 বছর ধরে পালন করে আসছে মুসলমানরা। এবছরও বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। ইরাক, লেবানন, পাকিস্তানের শিয়া মুসলিমরা রাস্তায় মিছিল করে পালন করছেন আশুরা। করোনা মহামারীর কারণে নানা বিধিনিষেধ দেওয়া হলেও অনেক জায়গায় এসব মিছিলে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরও থাকছে, করোনার বেকারত্ব নিরসনে 10 লাখ যুবক পাবে কারিগরি প্রশিক্ষণ, প্রত্যন্ত অঞ্চলে নারীদের প্রাধান্য। 7 বছর ধরে পেনশন পাচ্ছে না চিনি কর্পোরেশনের প্রায় 3000 কর্মী, দ্রুত বকেয়া পরিশোধের দাবি।
হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে জানাজার পর হাটহাজারীতে দাফন করা হয় তাকে। ৬৭ বছর বয়সী এই হেফাজত নেতা দীর্ঘদিন ধরেই হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন। বুধবার সন্ধ্যার পর অসুস্থ বোধ করেন জুনায়েদ বাবুনগরী। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। অ্যাম্বুলেন্সে করে তাকে নগরীর সিএসসিআর হাসপাতালে নেন স্বজনেরা। বেলা 12:30টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে মহিবুল্লাহ বাবুনগরীকে ভারপ্রাপ্ত আমির ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। করোনার কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় সরকারি চাকরিতে আবেদনের বয়সের ক্ষেত্রে 21 মাস ছাড় পেলেন প্রার্থীরা। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা গত বছরের 25 মার্চ নির্ধারণ করার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থাৎ 2020 সালে 25 মার্চ যাদের বয়স 30 বছর পূর্ণ হয়েছিল তারা 31 ডিসেম্বর পর্যন্ত জারি করা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্য হবেন। বিসিএস ছাড়া সব ধরনের সরকারি চাকরি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে এই ছাড় পাচ্ছেন। করোনার কারণে সৃষ্ট বেকারত্ব কমাতে 10 লাখ যুবককে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই প্রশিক্ষণ কার্যক্রমে প্রাধান্য দেওয়া হচ্ছে প্রত্যন্ত অঞ্চলকে। করোনার কারণে বেড়ে গেছে দেশে বেকারত্বের হার, চাকরি হারিয়েছেন অনেকেই। বেকারত্ব সংকট কাটাতে যুবকদের কারিগরি প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ। মন্ত্রণালয় বলছে, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বেসিক ট্রেড কোর্সের মাধ্যমে এ প্রশিক্ষণ দেয়া হবে। প্রায় 10 লক্ষ লোককে এনটিবিকেএফ আওতায় স্কিল ডেভেলপমেন্টে ট্রেনিং শর্ট কোর্স করানো হবে। ডেভেলপিং কান্ট্রি হয়েছি, সেটা ধরে রাখার জন্য যেন আমরা দক্ষ জনবলের সাপোর্ট দিতে পারি, সেই জন্য স্কিল ডেভেলপ অ্যাসেট প্রকল্প আসছে। মন্ত্রণালয় বলছে, প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা আগে পাবেন এই প্রশিক্ষণ। যারা গ্রামাঞ্চলের দক্ষ জনগোষ্ঠী বা অনুন্নত এলাকার জনগোষ্ঠীরাই বেশি প্রাধান্য পাবে, মেয়েদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। যেই ধরনের দক্ষ জনবল দরকার, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর সেইভাবে এখন সকল কার্যক্রম রিডিজাইন করছে, যেন আমরা যাকেই প্রশিক্ষণ করবো সেই জন্য মার্কেটের দক্ষতার উপযোগী হয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রশিক্ষণের সিদ্ধান্ত ভালো উদ্যোগ, তবে এটি যাতে সার্টিফিকেট সর্বস্ব না হয় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ তাদের। যত ছোটই হোক না কেন, ট্রেনিংটা করার পর যদি নিজেই সে কাজটা করতে পারে স্বাধীনভাবে, তাহলে ট্রেনিংটা সাকসেসফুল হয়েছে। নাহলে শুধু ট্রেনিংই করলাম, সেটাকে আমি কাজে লাগাতে পারলাম না, তাহলে কিন্তু লাভ হবে না। সো আমাদের কোয়ালিটি, ট্রেনিংগুলো কোয়ালিটি যেন আসলে খুব ভালো কোয়ালিটি মেনটেন করা হয়, সেটা যেন থাকে। সেটা যদি থাকে তাহলে এটা কাজে আসবে। ঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারলে দেশের বাইরেও ভালো কর্মবাজার তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার চাল আমদানিতে শুল্ক কমালেও বাজারে এখনও তেমন কোনো প্রভাব পড়েনি। রাজধানীর বাজারগুলোয় এখনও বাড়তি চালের দাম। গত সপ্তাহের মতোই বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল, এছাড়াও বাড়তি সব ধরনের সবজির দাম। আরও জানাতে কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, বাজার পরিস্থিতি জানাবেন, আর চালের দাম না কমার কারণ কি, ব্যবসায়ীরা কি বলছেন? দুঃখিত, আমরা এই মুহূর্তে সংযোগটি স্থাপন করতে পারছি না, যাচ্ছি পরের খবরে। 2 মেয়েকে ফিরে পেতে বাংলাদেশে ছুটে এসেছেন জাপানি নাগরিক ডাক্তার নাকানো এরিকো। তার করা রিটে সাড়াও দিয়েছে হাইকোর্ট। 31 আগস্ট বাবাসহ 2 সন্তানকে আদালতে হাজির করতে নির্দেশ আদালতের। একই সঙ্গে 1 মাসের জন্য তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। জাপানি নাগরিক চিকিৎসক নাকানো এরিকো 2008 সালে বিয়ে করেন বাংলাদেশি আমেরিকান শরীফ ইমরানকে। 12 বছর জাপানেই ছিলেন তারা। তাদের 3 মেয়ে, জেসমিন মালিকা, লাইলা লিনা ও সানিয়া হেনা। তবে এবছরের 18 জানুয়ারি হয় তাদের বিবাহ বিচ্ছেদ। এরপর সন্তানের অভিভাবকত্ব নিয়ে দেখা দেয় জটিলতা। এরিকোর আবেদনে সাড়া দিয়ে জাপানের পারিবারিক আদালত সন্তানদের তার জিম্মায় দেন। তবে সে আদেশ অমান্য করে মিথ্যা তথ্যে 2 মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন শরীফ। গত 18 জুলাই মেয়েদের ফিরে পেতে বাংলাদেশে আসেন এরিকো। তার অভিযোগ, অজ্ঞাত স্থানে চোখ বেঁধে নিয়ে মাত্র একবার মেয়েদের দেখানো হয়েছে তাকে। This is a matter of children's welfare.
গত 6 মাস ধরে আমি আমার মেয়েদেরকে দেখি না। আমি তাদেরকে খুব মিস করছি। আমি চাকরি আমার স্বজনদের পেছনে ফেলে চলে এসেছি। আমি আমার মেয়েদেরকে ফিরে পেতে চাই। বৃহস্পতিবার এরিকোর করা রিটের শুনানি নিয়ে গুলশান ও আদাবর থানার ওসিকে 31 আগস্ট 2 শিশুসহ বাবা ও ফুফুকে হাজির করার আদেশ দিয়েছে হাইকোর্ট। কেন তাকে অভিভাবকত্ব দেওয়া হবে না এই মর্মে কারণ দর্শিয়েছেন। আর দ্বিতীয়ত হলো আগামী 31 আগস্ট সশরীরে 2 থানার ওসি এবং বাবা এবং তার ফুফুকে বাচ্চাদেরকে নিয়ে আদালতের সামনে হাজির হতে বলেছেন। আর তৃতীয়ত 30 দিনের মধ্যে তারা বাংলাদেশ ত্যাগ করতে পারবে না। সংবিধান অনুযায়ী জীবন ও ব্যক্তি স্বাধীনতা রক্ষায় বাংলাদেশে আইনি প্রতিকার পেতে পারেন যে কোনো দেশের নাগরিক। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মার পানি বৃদ্ধি আর তীব্র স্রোতে ভাঙনের কবলে কুষ্টিয়ার গড়াই নদীর উপর নির্মিত শেখ রাসেল কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতু রক্ষা বাঁধ। চরম ঝুঁকিতে সেতুটিও। গত 15 আগস্ট থেকে 2 দফা ভাঙনে এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে হরিপুর গ্রামের বেশ কয়েকটি বসতবাড়ি, গাছপালা ও সড়ক। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। গড়াই নদীর উপর শেখ রাসেল কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতু রক্ষা বাঁধে প্রথম ভাঙন দেখা দেয় গত 15 আগস্ট ভোরে। বাঁধের প্রায় 50 মিটার অংশ ধসে বিলীন হয় সেতু সংলগ্ন হরিপুর গ্রামের কয়েকটি বসতবাড়ি, সড়ক ও গাছপালা। স্থানীয়দের অভিযোগ, এ ঘটনার পর ভাঙন রোধে কোনো ব্যবস্থা না নেয়ায় 18 আগস্টের ভাঙনে আবারও ধসে পড়ে বাঁধের প্রায় 100 মিটার অংশ। এতে ভাঙনের ঝুঁকিতে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি। পরপর 2 দফা ভাঙনে দিশেহারা পদ্মা পাড়ের মানুষ। আতঙ্কে যে যেভাবে পারছে চেষ্টা করছে তাদের শেষ সম্বলটুকু বাঁচানোর। গাছ কেটে নদীতে ফেলে ভাঙন রোধের চেষ্টাও চলছে। এ অবস্থায় ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। এ পর্যন্ত 4টি বাড়ি চলে গেছে, আরো 4-5টা বাড়ি এখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ওয়াল টোয়াল ছিল সবগুলো ভেঙে গেছে, গরু মরুগুলো সরাই নেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে। এখন এই যে বিল্ডিং বাড়িটা ভাঙার মুখে। এলজিডি বলে পানি উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বলে এলজিডি, এই কাদা ছড়াছড়ির কারণেই এই 2 পক্ষের কারণেই আজকে আমাদের এই পরিণতি। ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন ও এলজিইডির কর্মকর্তারা। তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাকে জানাইছি এবং এই মুহূর্তে আমাদের ডাম্পিং করার মতো সিসি ব্লক নাই। ওয়াটার বোর্ডের সাথে আমার কথা হয়েছে এই বিষয়ে, তারা একটা পরামর্শ দিচ্ছে, তারা বলছে ডাম্পিং করতে হবে। যেহেতু ডাম্পিংটা তারা প্রপারলি করেনি, মজবুত ফাউন্ডেশন হইতে হবে যেটার উপর বিল্ডিংটা দাঁড়িয়ে থাকবে। 70 মিটার অংশ আমরা হাতে নিচ্ছি আর কি। 2017 সালে 88 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় কুষ্টিয়া হরিপুর শেখ রাসেল সংযোগ সেতু এবং সেতু রক্ষা বাঁধ। গত বছর বর্ষায় সেতুর হরিপুর অংশের পূর্ব পাশে বাঁধের বেশ কিছু অংশ নদীতে বিলীন হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পদ্মার গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমা 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এতে ফরিদপুরে পানিবন্দী হয়ে পড়েছেন 10,000 মানুষ। এ নিয়ে আরও খবর জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, পানিবন্দী মানুষদের কোনো সরকারি সহায়তা দেওয়া হয়েছে কিনা, আর কোন কোন এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে? আপনাকে বলে রাখতে চাই যে গত 4 থেকে 5 দিন হলো মূলত উজান থেকে নেমে আসা পানির কারণেই কিন্তু ফরিদপুরের পদ্মা নদীর পানি বিপদসীমা এখন 34 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে, যার ফলে ফরিদপুরের 13টি ইউনিয়ন, চর অঞ্চলে 13টি ইউনিয়ন, 3টি উপজেলা যে 13টি ইউনিয়ন রয়েছে সেখানে কিন্তু পানি প্রবেশ করেছে এবং চর অঞ্চলের নদীবেষ্টিত যে চর অঞ্চল সেখানে কিন্তু ইতিমধ্যে মানুষের ঘর থেকে বের হওয়ারও কিন্তু উপায় নেই, এমনটি জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান দ্বয়। তো আমি কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সঙ্গে। তিনি বলেছেন যে আমরা কঠোর দৃষ্টি রাখছি এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানদের সঙ্গেও আমরা সমন্বয় রাখছি এবং কোথাও কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে মানুষ দুর্ভোগ যাতে লাঘব হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে কথা বলা হয়েছিল যে খাদ্যশস্য বা খাদ্য সহায়তা দেওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ আছে কিনা সে বিষয়ে তিনি বলেছেন যে যেহেতু ফরিদপুর অঞ্চল বন্যা কবলিত একটি এলাকা, সে কারণে কিন্তু আমরা আগে থেকে বর্ষার আগে থেকে কিন্তু একটি প্রস্তুতি রেখেছি, সুতরাং খাদ্যের কোনো সংকট বা কোনো সমস্যা সৃষ্টি হবে না। যদিও এখন পর্যন্ত কোথাও কোনো খাদ্য সরবরাহ দেওয়া হয়নি এমনটি আমরা জানতে পেরেছি। তো কথা বলে
করেছিলাম ফরিদপুর চরভদ্রেশ্বর উপজেলার চেয়ারম্যান যিনি রয়েছেন, উপজেলা চেয়ারম্যান, তিনি বলেছেন যে আমাদের অঞ্চলের 3টি ইউনিয়ন পুরোটাই নদীর ভিতরে অবস্থিত এবং সব জায়গায় কিন্তু এখন এই মুহূর্তে পানিতে নিমজ্জিত এবং যাতায়াতের একমাত্র নৌকা ছাড়া বিকল্প কোনো পথ নেই, এমনটি জানিয়েছেন। অন্যদিকে ফরিদপুর সদর উপজেলার যে 2টি ইউনিয়ন অর্থাৎ নর্থ চ্যানেল এবং ডিগ্রিচর, এই 2টি ইউনিয়নের 80% অংশই কিন্তু পদ্মা নদী বেষ্টিত এবং এই অঞ্চলের কি একই অবস্থা এবং এই অঞ্চলের যে সড়ক পথ ছিল চড়ার, সেই সড়ক পথগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। অনেকেই উপরতে হেঁটে আসতেছে, সেই পথ দিয়ে কিন্তু রিক্সা, ভ্যান বা অটো চলাচলের কোনো উপায় নেই। গত 2-1 দিন ধরেই আমরা এমনটি দেখেছি। তো নদী ভাঙ্গনের কথা বলতে হবে ফরিদপুরের মধুমতি এবং আড়িয়ালখার যে জায়গা ভাঙছে সেই অঞ্চলগুলোতে পানি উন্নয়ন বোর্ড তাদের কয়েকদিন হলো পদক্ষেপ নিয়েছে, এমনটি বলেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ। তিনি বলেছেন যে আড়িয়ালখার সদরপুরে যে অংশে নদী ভাঙছে এবং মধুমতি যে অংশে ভাঙছে সেখানে আমরা প্রাথমিকভাবে চেষ্টা করছি বালুভর্তি জিওব্যাগ ফেলে প্রোটেকশন দেওয়ার জন্য, যদিও মধুমতি অংশে কিন্তু যে মফিজুর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মফিজুর রহমান। 7 বছর ধরে পাওনা বুঝে পাচ্ছেন না চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অবসরে যাওয়া 2800 কর্মী। দীর্ঘ সময় ন্যায্য টাকা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা। করোনা পরিস্থিতি বিবেচনায় দ্রুত বকেয়া পরিশোধের দাবি তাদের। এদিকে এই পরিস্থিতির জন্য চিনিকলগুলো ক্রমাগত লোকসানকে দায়ী করছেন শিল্পমন্ত্রী। সরকারি চিনিকলের সাবেক কর্মী ফেরদৌস ইমাম 2017 সালে চাকরি থেকে অবসর নিলেও এখনও বুঝে পাননি গ্র্যাচুইটি সহ অন্যান্য পাওনা। বর্তমানে করোনার মধ্যে পরিবার নিয়ে আছেন আর্থিক কষ্টে। অসুস্থ শরীর নিয়েই পাওনা আদায়ে ধর্ণা দিচ্ছেন কর্পোরেশনে। সংকটের জায়গা হচ্ছে এটা যে ওনারা লেখে, অর্থমন্ত্রী লেখে, অর্থমন্ত্রী বলে যে না, আপনারা এই খাতে টাকা পাবেন না। তাহলে আমি অর্থমন্ত্রী সরকার থেকে যে টাকা সেটাও পাবো না, আর কর্পোরেশনের যে আমাদের প্রোডাক্টস যেটা চিনি বিক্রি, আমরা সে টাকাও পাবো না। তাহলে আমরা এতদিন চাকরি করে একটা শুভঙ্করের মধ্যে আছি। 2014 সাল থেকে অবসরের সুবিধা পাচ্ছেন না কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। প্রতিষ্ঠানটির কাছে এ পর্যন্ত 2794 জন কর্মীর পাওনা প্রায় 300 কোটি টাকা। আমরা 4 বার চিঠি দিয়েছি, তারা সামারি পাঠিয়েছে, আমরা স্মারকলিপি দিয়েছি প্রধানমন্ত্রী বরাবরে, কিন্তু কোন এক অদৃশ্য কারণে অর্থ মন্ত্রণালয় মানে সুগার অ্যান্ড ফুডের কথা শুনলেই, অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির কথা শুনলেই ওনারা একটু নেগেটিভ অ্যাটিটিউড শো করে এবং কোনো টাকা দিতে চাচ্ছে না তারা। বিষয়টি স্বীকার করে শিল্পমন্ত্রী বলছেন এই সংকট দীর্ঘদিনের। চিনি উৎপাদনে খরচ বেশি, কিন্তু বিক্রি করতে হয় কম দামে। এতে বহু বছর ধরে লোকসানে জর্জরিত মিলগুলো। তবে লাভজনক করে তুলতে নেওয়া হয়েছে নতুন পরিকল্পনা। যে টাকা আছে আমাদের নিজস্ব যেটুকু ফান্ড আছে সব আমরা চাচ্ছি যে তাদের যারা আমাদের কর্মচারী কর্মকর্তাবৃন্দ আছে, যারা অসহায় জীবনযাপন করছে, রিটায়ার্ড করেছে, তাদেরকে, এবং তাদের যারা পোষ্য আছে, অনেকেই চাকরি করছে, এটা আপনারা জানেন, বিভিন্ন পর্যায়ে আমাদের অনেক শ্রমিক আছে, সেগুলিকে আমরা রেখেছি এবং তাদেরকে কিছু কিছু করে আমরা দিচ্ছি প্রায়োরিটি বেসিসে। লোকসানের কারণে সরকারি 15টি চিনিকলের মধ্যে বর্তমানে উৎপাদন বন্ধ রয়েছে 6টিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানিকগঞ্জের ঘিওরে ঐতিহ্যবাহী নৌকার হাটে এবার দেখা নেই ক্রেতার। পরা মৌসুমে কেনাবেচা জমজমাট থাকার কথা হলেও লোকসানের শঙ্কায় রয়েছেন কারিগর ও ব্যবসায়ীরা। করোনা পরিস্থিতি ও চাহিদা কমায় নৌকা নিয়ে বিপাকে পড়েছেন তারা। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাঠুই মুড়ি ও সাটুরিয়ার তিল্লি এলাকায় রাস্তার পাশে অসংখ্য নৌকার সারি। স্থানীয় বিভিন্ন হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে এসব নৌকা। তবে এবার জমে ওঠেনি জেলার কোনো হাট। এই করোনার জন্য আমাকে হাটটা লাগে নাই, হাট না লাগুন আমাকে বেচা কিনেও নাই। যে মালটা নাকি 4000 4.5 বিক্রি করছি, ওইটা বিক্রি হলেছে 3000 3.5 টাকা। আর যেটা নাকি 3000 বিক্রি করছি, ওটা বিক্রি হলেছে 2200-2500 টাকায়। দাম আগের চাইতে মনে করেন যে একটু কম, পানি নাই, ওই জন্য নাও প্রতি 200-500 টাকা কম। নাগরপুর, টাঙ্গাইল, তারপরে ধামরাই, কালামপুর, বিভিন্ন জায়গার লোকজন এই হাটে নৌকা কিনতে আসে আর বিক্রি করতেও আসে, দূর দূরান্ত থেকে লোকজন আসে। ক্রেতা সংকটে বেচাকেনা না থাকায় এবার বিপাকে পড়েছেন কারিগররা। এতে লোকসানের শঙ্কা তাদের। পানি নাই দেয়, বিক্রি করতে পারতেছি না, কাঠের দাম দিতে পারতেছি না, চলতে পারতেছি না। এবার 20-25টা নৌকা বানাইছি, তার ভিতরে 17-18টা নৌকা বিক্রি করছি, আর বাদ বাকি কাঠ আমার পড়ে রয়েছে। করোনায় নৌকার হাট না বসলেও ক্রেতা বিক্রেতাদের যে কোনো সহযোগিতার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
এই হাটগুলোতে যাতে কোনো সমস্যা না হয়, মানুষের যাতে কোনো সমস্যা না হয়, কোনো বিশৃঙ্খলা না হয়, কোনো দুর্নীতি না হয়, কোনো টাকা পয়সা চুরি না হয়, এ বিষয়ে আমরা সবসময় সজাগ থাকি এবং সবাইকে সহায়তা করি। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই জেলার বিভিন্ন নৌকার হাট জমজমাট হয়ে ওঠে ক্রেতা বিক্রেতার আনাগোনায়। তবে করোনার কারণে এবার নিয়মিত হাট না বসায় পরিস্থিতি হয়েছে ভিন্ন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মার্কিন ও ন্যাটো বাহিনীর হয়ে কাজ করা আফগানদের তালিকা তৈরি করে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে তালেবান। বিদেশিদের দেশ ত্যাগ করতে দিলেও তাদের সহায়তাকারীদের বিমানবন্দরে যেতে বাধা দিচ্ছে তারা। অস্ট্রেলিয়ার এক দোভাষীকে বিমানবন্দরে যাওয়ার পথে গুলি করে হত্যা করা হয়েছে। এদিকে রোববার থেকে কাবুল বিমানবন্দর এলাকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12 জন। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবান দখলে যাওয়ার 4 দিন পরও দেশজুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা। নানা উপায়ে দেশ ছাড়ার চেষ্টা চালাচ্ছে আতঙ্কিত নাগরিকরা। এর মধ্যে কয়েকদিন ধরেই কাবুল বিমানবন্দরে দেখা গেছে বিশৃঙ্খলা। কোনো আফগান নাগরিক যাতে দেশ ছাড়তে না পারে সেজন্য কাবুল বিমানবন্দরে যেতে তাদের বাধা দিচ্ছে তালেবান। বিমানবন্দরমুখী জনস্রোত ঠেকাতে ফাঁকা গুলি ছুড়ছে তারা। বিমানবন্দরের প্রবেশপথ সহ চারদিকে তল্লাশি চালাচ্ছেন তালেবানরা। সঠিক কাগজপত্র না থাকলে বিমানবন্দরে যেতে পারছেন না আফগানরা। তবে মার্কিন পাসপোর্টধারীদের বাধা দেয়া হচ্ছে না। সব মার্কিন নাগরিক দেশে ফেরা না পর্যন্ত সেখানে সেনা থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে তালেবান ক্ষমতা দখল করায় স্বচ্ছতার অভাব থাকায় আফগানিস্তানের জন্য বরাদ্দ $370 মিলিয়ন সহায়তা আটকে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। আর ভারতের সাথে আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে তালেবান। এদিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিভিন্ন সময় বলেছেন আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা 3 লাখ। এই বাহিনীর ব্যয়ভার বহন করছে তার দেশ। আফগান বাহিনীর সদস্য সংখ্যা নিয়ে একই কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও। কিন্তু বিবিসির এক অনুসন্ধান বলছে আফগান বাহিনীর সদস্য সংখ্যা আসলে 50,000। মাত্র 10 দিনে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ কিভাবে তালেবানের হাতে চলে গেল সে বিষয়ে শুরু থেকেই চলছে নানা আলোচনা। প্রায় বিনা বাধায় পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। অনেকেই বলছেন তালেবানের সঙ্গে লড়াইয়ে আফগান সেনাদের হেরে যাওয়ার অন্যতম কারণ হলো তার সদস্য সংখ্যা। আনুষ্ঠানিকভাবে যে সদস্য সংখ্যা বলা হচ্ছিল তা আসলে প্রকৃত সংখ্যা নয়। প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক কম বলে উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে। নানা বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বারবার বলেছেন আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা 3 লাখ। তবে বিবিসির প্রতিবেদন বলছে দেশটিতে মাত্র 50,000 সেনা ছিল। দুটি গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে আফগান বাহিনীর সদস্য সংখ্যা অর্ধ লক্ষাধিক বা এর কম। এর মধ্যে একটি সূত্র হলো আফগানিস্তানের সন্ত্রাসবাদ বিষয়ক বিশেষজ্ঞ ও ন্যাটোর হয়ে কাজ করা সাজ্জান গোহেল। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় আফগান সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য প্রায় $8,900 কোটি খরচ করেছে যুক্তরাষ্ট্র। জো বাইডেনও এই বাহিনীকে প্রশিক্ষণ এবং সরঞ্জাম দেওয়ার কথা একাধিকবার বলেছেন। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় একদিনে 10,873 জন মারা গেছে। নতুন শনাক্ত 7,20,000। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 44,16,000। এ পর্যন্ত আক্রান্ত 21 কোটি 7 লাখের বেশি। যুক্তরাষ্ট্রে আজও একদিনে নতুন শনাক্ত হয়েছে 1.5 লক্ষাধিক মানুষ। মারা গেছে 967 জন। একদিনে সর্বোচ্চ 1,492 জন মারা গেছে ইন্দোনেশিয়ায়। 24 ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ 1,030 জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। সেখানে নতুন শনাক্ত 35,991 জন। জাপানে এক সপ্তাহে করোনায় মৃত্যু হার বেড়েছে 70%, আর সংক্রমণের হার বেড়েছে 28%। এদিকে নাগরিকদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করলেও ইসরায়েলে মৃত্যু ও সংক্রমণের হার বাড়ছে। এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ বেড়েছে 37%, আর মৃত্যু বেড়েছে 62%। নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের জন্য 19 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল বিপ্লব। সবশেষ 2 সিরিজে না খেলেই বাদ মোহাম্মদ মিঠুন। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা তামিম ইকবাল নেই, আসন্ন বিশ্বকাপেও তাকে নিয়ে আছে শঙ্কা। সেঞ্চুরি হাঁকিয়ে লম্বা বিরতিতে তামিম, চোট বয়ে বেড়াচ্ছেন দীর্ঘদিন, পুনর্বাসনে বেড়েছে অপেক্ষা। টি-20 থেকে ওয়ানডে ক্যাপ্টেন দূরে অনেকদিন হলো, ফেরা হচ্ছে না নিউজিল্যান্ড সিরিজেও। এমনকি আসন্ন টি-20 বিশ্বকাপে তার অন্তর্ভুক্তি নিয়েও শঙ্কা জোরালো। 10 সেপ্টেম্বর তো বিশ্বকাপ দল ঘোষণার ডেডলাইন। নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের দল 19 সদস্যের, তাতে কোনো চমক নেই। মুশফিক, লিটন ফিরবেন জানা কথা। মিরপুরে গেল কদিন ওরা ডমিঙ্গোর অধীনে অনুশীলন চালিয়েছে। বাবার মৃত্যুশোক কাটিয়ে মাঠে ফেরার পালা। দলে ফিরেছেন আমিনুল বিপ্লব। লেগ স্পিনে শূন্যতা পূরণে তাই বড় স্বস্তি। স্পিনে ভারসাম্য আনতে বিপ্লবকে বাজিয়ে দেখার সুযোগ ম্যানেজমেন্টের। জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়া সিরিজে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। মার্চে নিউজিল্যান্ডে খেলেছিলেন সবশেষ টি-20। দলে অলরাউন্ড অপশনের অভাব নেই। সাকিবের বাইরে স্পেশালিস্ট স্পিনার নাসুম, বিপ্লবের সঙ্গী তাইজুল। মুশফিক থাকায় মিডল অর্ডার পরিপূর্ণ। চিন্তার কেন্দ্রে ওপেনিং স্লট। শুরুর ভোগান্তি নিউজিল্যান্ডের সাথে কাটিয়ে ওঠার পরীক্ষা। লিটন আশায় কম্বিনেশন কি হবে। সৌম্যের তুলনায় নাইমি ওপেনিংয়ে এগিয়ে। এই নিউজিল্যান্ড বোধহয় এই অস্ট্রেলিয়া চাইতে হয়তো আরেকটু শক্ত প্রতিপক্ষ হবে। আমরা দেখেছি আমাদের এই দলে কিছু কিছু জায়গায় দুর্বলতা আছে, কিছু কিছু জায়গায় আমরা খুবই শক্তিশালী। আমাদের দুর্বলতার জায়গা বোধহয় আমাদের শুরুটা। তো ওই একটা জায়গা যেখানে আমরা যদি ইমপ্রুভ করতে পারি, তাহলে মানে আমাদের স্কোরটা বোধহয় এখন যেমন দেখছি 130, সেটা হয়তো 135, 150 কি দাঁড়াতে পারতো। 2 দফা কোভিড টেস্টের পর 24 আগস্ট থেকে বায়োবাবলে ঢুকবেন ক্রিকেটাররা। যুক্তরাষ্ট্র থেকে তার আগেই ফিরবেন সাকিব। মিরপুরে 5 ম্যাচের টি-20 সিরিজ শুরু 1 সেপ্টেম্বর। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিরপুরে স্লো স্পিনিং উইকেটে অস্ট্রেলিয়া পড়েছে লজ্জায়। নিউজিল্যান্ড তাই প্রস্তুত হয়ে আসছে বাংলাদেশ সফরে। লিঙ্কনে উপমহাদেশীয় কন্ডিশন তৈরি করেই হয়েছে কিউইদের অনুশীলন ক্যাম্প। কঠিন পরীক্ষায় সাহসী দলের নবীন সদস্য ম্যাকনি, রবীন্দ্র এবং সিয়ার্স, এই 3 জন ভোগাতে পারে টাইগারদের। কোল ম্যাকনি, রাচিন, রবীন্দ্র, বেন শিয়ার্স, নিউজিল্যান্ডের 3 নবীন সদস্য বাংলাদেশ সফরে অভিষেকের অপেক্ষা ওদের। ডোমেস্টিক ক্রিকেটে বেশ নামডাক রবীন্দ্র টপ অর্ডারে ব্যাট করেন। বাঁহাতির স্পিনেও দখল নজরকাড়া। অফ ব্রেক বোলার ম্যাকনি ব্যাটিংয়ে দারুণ ফিনিশার। শিয়ার্সের আছে গতি আর সুইং। মিরপুরের কঠিন কন্ডিশনে ওরা হতে পারে ব্ল্যাক ক্যাপসের হাতিয়ার। নিউজিল্যান্ড দল ক্যাম্প করেছে লিঙ্কনে। চাহিদা মতো উইকেট তৈরি করে দিয়েছে গ্রাউন্ড স্টাফ। স্লো স্পিনিং কন্ডিশনে অভ্যস্ত হতে প্রস্তুতি হয়েছে দারুণ। স্পিন নিয়ে ভালো প্রস্তুতি হয়েছে। ট্রেনিং ক্যাম্প দারুণ ছিল। গ্রাউন্ড স্টাফ সেই রকম উইকেট তৈরি করে ভালো সাপোর্ট দিয়েছে। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজে দেখেছি স্পিনের প্রভাব। আশা করি ভালো হবে। টাইগারদের সাবেক কোচ শেইন জার্গেনসন লম্বা সময় ধরে নিউজিল্যান্ড পেস ডিপার্টমেন্টের দায়িত্বে। বাংলাদেশের কন্ডিশন চ্যালেঞ্জে রবীন্দ্র, ম্যাকনিদের দেখার অপেক্ষায় রয়েছেন জার্গেনসন। নিউ লুক ব্ল্যাক ক্যাপ সাইড এক্সাইটিং। কোলের লিডারশিপ রোল, ফিনিশিং অ্যাবিলিটি ভালো। রাচিন টপ অর্ডারে খেলে ও লেফট আর্ম স্পিনও বেশ কার্যকরী। সিয়ার্সও ভালো করছে। ডোমেস্টিকে সবাই পারফর্ম করছে। দেশে লকডাউন, তাতে বাংলাদেশ সফরের শঙ্কা নেই। লেইথামের নেতৃত্বে নিউজিল্যান্ড দল ঢাকায় আসবে 24 আগস্ট। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাব চ্যাম্পিয়নশিপে বরাবরই প্রথম ম্যাচে ভুগতে হয় বাংলাদেশকে। তবে এবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা বলেই ভালো শুরুর প্রত্যাশা সাবেক ফুটবলারদের। গত 4 সাফে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও এবার শিরোপা দৌড়ে থাকবে জামাল তোপুরা, বলছেন ফুটবল সংশ্লিষ্টরা। জেমিরের অধীনে বদলেছে বাংলাদেশ ফুটবল। খেলার ধরন, লড়াইয়ের মানসিকতা দিয়েছে নবজাগরণের বার্তা। কিন্তু টুর্নামেন্ট জয়ের স্বপ্ন এখনও অধরা বেঙ্গল টাইগার্সের। দেশের মাটিতে নেপালের সাথে দ্বিপক্ষীয় সিরিজ থেকে এসেছে একমাত্র ট্রফি।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এখন কোন পর্যায়ে? সাফ চ্যাম্পিয়নশিপের পরীক্ষা দিতে পারে সেই প্রশ্নের জুৎসই জবাব। দায়িত্ব নিয়ে জেমিডে তার প্রথম সাফ মিশনে দেখেছেন নির্মম বাস্তবতা। গত 4 সাফে প্রতিবারই গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে বাংলাদেশ। এবারে লড়াই রাউন্ড রবিন লিগে। শীর্ষ 2 থেকে ফাইনালে যেতে পারবে কি লাল সবুজ? অনেক এগিয়ে গেছে ভারত। 5 দলের সাফে র্যাঙ্কিং বিবেচনায় একমাত্র লঙ্কানদের উপরে বাংলাদেশ। ট্রফির আশা তাই কঠিন জামাল তপুদের জন্য। তারপরও এবার স্বপ্ন দেখতে চাইছেন সাবেকরা। মিনিমাম কোনো ফরেন প্লেয়ার যদি 2টা আপনি অ্যালাউ করেন, আদার্স হয়ে এই ন্যাশনাল টিমের গ্যাপ কখনোই পূরণ করতে পারবেন না। এই গ্যাপটা থাকবেই এবং আমরা সব সময় ন্যাশনাল টিম কোনো জায়গায় ইন্টারন্যাশনাল ম্যাচ, বড় ম্যাচ খেলতে গেলে এটা ধরা খাবে। প্রত্যাশা আমাদের বাংলাদেশ টিমের অনেক দিন থেকেই। আমরা 2006-এ ফাইনাল খেলেছিলাম লাস্ট, এরপরে আর আমরা সাফে তেমন সাফল্য পাচ্ছি না, ফাইনালে উঠতে পারছি না, সেমিফাইনালেও যেতে পারছি না। সো আমাদের সবার প্রত্যাশা এই সাফটা নিয়েই বাংলাদেশের দর্শকের। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশই শক্ত প্রতিপক্ষের সাথে খেলে প্রস্তুতি সারবে। ফিলিস্তিন, কিরগিজস্তান ও অলিম্পিক দলের সাথে ম্যাচ খেলেই মালদ্বীপের সাফ মিশনে যাবে লাল সবুজ। ভারতের ম্যাচের আগে আমি মনে করি শ্রীলঙ্কার সাথে ম্যাচ, এটা আমাদের প্লাস পয়েন্ট। ওইখানে আমাদের জেতার সম্ভাবনাই বেশি। আর তারপরেও ইন্ডিয়া অনেক ভালো টিম। আমি আশা করি তারপরে বাংলাদেশ ভালো খেলুক, বলতে পারবো না যে জিতবে, বাট ভালো খেলবে। 1 অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সাফ যাত্রা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্রেঞ্চ লিগ ওয়ানে কাঙ্ক্ষিত অভিষেকের অপেক্ষায় লিওনেল মেসি। আজ ব্রেস্টের বিপক্ষে মাঠে নামতে পারেন আর্জেন্টাইন সুপারস্টার। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। যদিও এখনও সিদ্ধান্ত নিতে পারেনি ম্যানেজমেন্ট। প্রস্তুতির ঘাটতিতে স্ট্রাসবুর্গের বিপক্ষে খেলেনি আর্জেন্টাইন খুদে জাদুকর। ব্রেস্টের বিপক্ষে মেসির মাঠে নামার সম্ভাবনার কথা জানিয়েছেন পিএসজি হেড কোচ মাউরিসিও পচেত্তিনো। কোপা আমেরিকাতে শ্রেষ্ঠত্বের পর প্রায় 1 মাস মাঠে নামা হয়নি মেসির। লিগ ওয়ান অভিষেকের আগে তাই প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না পিএসজি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার নেইমার, এমবাপেদের সাথে অনুশীলন করেছেন 6 বারের ব্যালন ডি'অর জয়ী। এদিকে এমবাপের পিএসজি ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পচেত্তিনো। সবকিছু ঠিক থাকলে শুক্রবার রাত জমবে নেইমার, মেসি, এমবাপে ট্রাইডেন্টে। Rueda de prensa estamos analizando si va a estar en el grupo o no. মেসির মাঠে নামা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিছু বিষয় বিবেচনা করে দেখতে হবে। মেসি খুব দ্রুত এখানে মানিয়ে নিয়েছে। ওর অন্তর্ভুক্তিতে সবাই খুব খুশি, বেড়েছে আত্মবিশ্বাস। কিলিয়ানকে অনেকে দলে টানতে চাইবে, কিন্তু ও জানে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। আমরা চাই ও পিএসজিতেই থাকুক। ইউএফার বর্ষসেরা ফুটবলার তালিকায় এবার মিডফিল্ডারদের দাপট। শীর্ষ 3-এ জর্জিনিও, এনগোলো কান্তে এবং কেভিন ডি ব্রুইনা। তালিকা 4-এ মেসি, সেরা 10-এ জায়গা হয়নি নেইমারের। সেরা কোচের লড়াই হবে ম্যান সিটির গার্দিওলা, ইতালিকে ইউরো জেতানো রবার্তো মানচিনি এবং চেলসির টমাস টুখেলের মধ্যে। বর্ষসেরা 3 নারী ফুটবলার জেনিফার হারমোসো, লিকে মার্টেনেস, আলেক্সিয়া পুটেলাস। 3জনই বার্সেলোনার খেলোয়াড়। সেরা নারী কোচের তালিকায় বার্সেলোনার লুইস কোর্তেস, সুইডেন জাতীয় দলের পিটার গেরহার্ডসন এবং চেলসির এমা হেইস। দলের কোচ এবং সাংবাদিকদের ভোটে সেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে 26 আগস্ট ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ স্টেজ ড্র অনুষ্ঠানে। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।